আচ্ছা, আপনারা আমার হাতে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম। হ্যাঁ, ঠিক শুনেছেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম এবং এটি কিন্তু 13 পাতার ফর্ম। এই ফর্মটি 13 পাতার ফর্ম। তো এই ফর্মটি কিন্তু কিভাবে আপনি নিজে থেকে ফিল আপ করবেন আজকের ভিডিও কিন্তু আমি সেটিই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এটি অনেক কলম আছে যেগুলো একটু আধটু ভুল হলে কিন্তু আপনি যা যা প্রকল্পের সুবিধা পান সব কিছু ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ফর্মে কিন্তু তেমনই কিছু কলম আছে যেগুলো টিক করা মাত্রই আপনার টোটাল সব প্রকল্প আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের ভিডিওয় প্রপার দেখিয়ে দেবো এই 13 পাতা অন্নপূর্ণা প্রকল্পের যে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। তো আসুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে ফর্মটি আছে আমরা চলে এসেছি প্রথম পেজে, দেখতেই পাচ্ছেন 1 নম্বর পেজ। তো এখানে পারিবারিক পরিচয়, এটা বিভাগ, এটা বিকল্প ইনপুট আর এটা নির্দেশনা, মানে এই সাইটগুলো আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে যে কিভাবে লিখবেন, কি থেকে লিখবেন। এগুলো হচ্ছে ব্র্যাকেটের, যেটাকে বোঝানোর জন্য। এখানে কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই এবং যা লিখবেন এই কলমে লিখবেন। আবার এখানে লেখা আছে যে দেখুন, প্রথমে 1 নম্বর ক, বিভাগ ক, কয়ের আন্ডারে 1 নম্বর পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তো পুরো নাম লিখুন। মনে করুন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য জমা দিচ্ছেন, তো আপনার হয়তো স্বামী আছে, তাহলে কিন্তু তার নামটি এখানে লিখবেন, হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, আপনার নাম নয়। তো আপনি যদি ফ্যামিলি হেড হয়ে থাকেন আপনার নামটি এখানে দেবেন, এবং তা যদি না থাকেন তাহলে আপনার স্বামী যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে, আমি ধরে চলছি আপনার স্বামী হেড অফ দ্য ফ্যামিলি আছে বা আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলি আছে। তো এখানে কিন্তু তার নামটি লিখলেন। লেখার পরে জন্ম তারিখ, দিন, মাস, বছর তার আধার কার্ডে যেভাবে আছে সেভাবে লিখে দিলেন এখানে। তো এখানে কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিয়েছে আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে যে ডিটেলসগুলোই আছে সেইরকমভাবেই কিন্তু ফিল আপ করা হবে। তারপরে আছে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পুরুষ কি মহিলা কি অন্যান্য, সেটা কিন্তু টিক করে দিচ্ছেন। তারপরে পরিবারের প্রধানের আধার নম্বর, তো আধার নম্বরে আছে, সেই আধার নম্বরটিকে পরিষ্কার করে লিখে দেবেন। দেওয়ার পরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, মানে যে ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি দেখবেন ওখানে একটা লেখা থাকে, সেটি কিন্তু এখানে লিখে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, এখানে কিন্তু ব্র্যাকেটে দেখুন শুধুমাত্র সংখ্যায় কতজন সদস্য, 2, 3 কি 5, এটা এখানে লিখে দিচ্ছেন। তারপরে ঠিকানা, আপনার আধার কার্ডে যেভাবে ঠিকানা আছে স্থায়ী ঠিকানা ব্র্যাকেটে লিখে দিয়েছে। তো আপনার যে গ্রাম, পোস্ট, থানা, পোস্ট, পিনকোড, এগুলো লিখে দেবেন এই কলমের মধ্যে। তারপর যোগাযোগ নম্বর, মানে মোবাইল নম্বর, এখানে কিন্তু ব্র্যাকেটে লিখেছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি দিচ্ছেন বিশেষ করে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দিলে ভালো, ঠিক আছে? যে না থাকলে অন্য নাম্বার দিতে পারেন। তো 9 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের, মানে যে পরিবারের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলির যে নাম, সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। দেখতেই পাচ্ছেন পরিবারের প্রধান, তো এখানে পরিবারের প্রধানের নাম লিখবেন। লেখার পরে এখানে যে পরিবারের সদস্য সংখ্যা আছে, মনে করুন আপনার বাড়িতে 5 জন আছে, তাহলে সেই সদস্য সংখ্যা 1 নম্বরে তার নাম, তার জন্ম, ডেট অফ বার্থ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক হচ্ছে তার সম্পর্কটি দেবেন, দিয়ে এখানে আধার নম্বরটি তার দিয়ে দেবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু যতগুলো মেম্বার ততগুলো মেম্বার অ্যাড হতে থাকবে। যদি আপনার ক্ষেত্রে 2টি মেম্বার হয় তাহলে 2টি মেম্বার দেবেন আপনাকে নিয়ে, যেহেতু হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়েছেন, তাহলে আপনার নাম এখানে দিচ্ছেন। দেওয়ার পরে আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকলে তার নাম দেবেন। এখানে প্রথম পাতা আমরা চলে গেলাম। আচ্ছা, আমরা আসছি এবারে দ্বিতীয় পাতায়। দ্বিতীয় পাতায় কিন্তু ওইভাবেই আপনার 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্য সেগুলো দিয়ে দেবেন। এবারে এখানে একটি ব্র্যাকেটে একটি অপশান দেখতে পাবেন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা আছে। তো যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তার কিন্তু টিক দেবেন, মানে এখানে সদস্যটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ দিয়া মানে কিন্তু তার একটা অ্যাপ্লিকেশন তার করা হয়ে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন হ্যাঁ বলে লেখা আছে এবং দিয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু সব ডকুমেন্টস ফিল আপ হয়ে যাবে। হওয়ার পরে 10 নম্বর কলমে চলে আসছেন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে এখানে কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছে দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে কিন্তু ডিবিটির মাধ্যমেই ছাড়া হবে এবং সেখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কে কী ব্যাঙ্কের বই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
এবং আইএফএসসি কোড। সেই একইভাবে কিন্তু এই সদস্যরা যতগুলো সদস্য আপনার আছে মানে ম্যাক্সিমাম 5 জনের নাম অ্যাড করা যাবে। তো সেই সদস্যদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কিন্তু প্রত্যেকজনের আলাদাভাবে দিতে হবে, যার আছে দেবেন, যার নেই দেওয়ার প্রয়োজন নেই। এটি হয়ে গেল। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এবার তৃতীয় পাতায়। তো তৃতীয় পাতায় কিন্তু এবার এখানে দেখুন এপিক ডিটেলস, মানে ভোটার কার্ডের ডিটেলস, যাদের প্রাপ্ত বয়স্ক ভোটার তালিকায় নাম আছে। তাহলে এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নম্বর দিচ্ছেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, মানে বিধানসভা মানে যে গত বিধানসভা ভোট হলো ওখানে আপনার যে বিধায়ক ছিলেন সে কোন বিধানসভার আন্ডারে ছিলেন, যেমন আমাদের সাতগাছিয়া আছে, কারোর ক্ষেত্রে ফলতা আছে। তো এইভাবে যার যেমন আছেন সেই বিধানসভার নামটি দেবেন এবং কত নম্বর বিধানসভা পড়ছে কিন্তু আপনার ভোটার লিস্টগুলো থাকলে সেখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সদস্য, এখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার দিলেন, দেওয়ার পরে এবার আপনার যে ফ্যামিলির সদস্যগুলোর নাম আপনি আগে অ্যাড করেছেন তাদের কিন্তু ভোটার কার্ডের নম্বর ওই একই বিধানসভা অংশ নম্বর সবার সেমই হবে। তো ওটি কিন্তু আপনাকে পরস্পর লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে মনে রাখবেন যতগুলো মেম্বারের নাম অ্যাড করছেন সবার ভোটার কার্ডের ডিটেলস, আধার ডিটেলস, প্যান কার্ড ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস, এই সব ডিটেলসগুলো সবার ফিল আপ করতে হবে যতগুলো মেম্বারের আছে। এবারে চলে যাচ্ছি বিভাগ 12 নম্বর। তো এখানে কিন্তু তপশিলি জাতি, এসটি এসসি যদি থাকেন ঠিক মারবেন, দিয়ে কিন্তু সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, না থাকলে এই কলমটি ছেড়ে দেবেন। দেওয়ার পরে রেশন কার্ড, খাদ্যসাথী খাত মানে ভর্তুকিযুক্ত স্বাস্থ্যসাথী, তো এখানে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, তো যদি থাকে সঠিক না টিক দেবেন। এখানে কিন্তু কিছু লিখবেন না, এখান থেকে শুরু হচ্ছে, এটা জাস্ট ক্ষয়ের কলম, ক চলে গেল, ক কমপ্লিট, এটা ক্ষয়ের কলম। তো এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তো এখানে যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ টিক করবেন, না থাকলে নাই ক্লিক করবেন। তারপরে আপনার কার্ডের ধরনটা কি, এসপিএইচএইচ বা পিএইচএইচ, সেই টিকটি করে দিচ্ছেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, হ্যাঁ কি না ইয়েস করে দিচ্ছি আমরা এখানে। তো এবারে গ বিভাগ চলে যাচ্ছে, ভালো করে মনে রাখবেন এই যে ক খ গ এগুলোর যে ফাঁকা আছে এখানে কিন্তু কিছু লিখবেন না, এটা আপনাদেরকে পয়েন্ট করার জন্য। তো এখানে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ আর না এ কিন্তু দিয়ে দিতে পারেন, আপনার যেটি প্রযোজ্য হবে। সঠিক টিকটি হলে চিহ্ন এখানে দিয়ে দেবেন। তারপরে চলে যাচ্ছি পারিবারিক জমির মালিকানা, আপনার পারিবারিক জমির মালিকানা আছে না নেই, এখানে কিন্তু যদি থাকে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরওআর হলফনাগারের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অর্থাৎ যে সর্বশেষ রেকর্ডের যে কপি আছে তার জেরক্স কিন্তু এখানে লাগছে, এবং মিউটেশন কপি এবং আরওআর কপি। মিউটেশন মানে হচ্ছে নতুন রেকর্ড করার সময় যে অ্যাপ্লিকেশনটি করা হয় সেটাকে মিউটেশন বলে। রেজিস্ট্রেশন নথি মানে ওই একই জিনিসটাকে বোঝাচ্ছে, যখন অ্যাপ্লিকেশন করা হয় অনলাইনে তখন মিউটেশন কপি পাওয়া যায়, সেটা অনলাইন থেকে কিন্তু ডাক নাম্বার মেরে সার্চ করে বার করা যায়। তার ভিডিও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, যারা যারা জানতে চাইছেন আমরা কিন্তু ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তাহলে একটা 3 নম্বর পেজ কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু কিছু লিখছি না, আপনাদের যেটি প্রযোজ্য আপনারা লিখবেন, আপনাদের জাস্ট কনসেপ্টটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি আমরা 4 নম্বর পেজে। তো 4 নম্বর পেজে দেখবেন এখানে বিভাগ ক্ষেত্র, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ ব্র্যাকেটে শতকে। তো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, সর্বশেষ যে নথিটা আপনার কাছে আছে রেকর্ডটি, ওখানে দেখবেন শতক কিন্তু আপনার রেকর্ডে লেখা থাকে নিচে কত শতক জমি। তো এখানে কিন্তু পরিবারের সবার মিলিয়ে যতজনের ডিটেলস আপনি এখানে ফিল আপ করছেন সবার মিলিয়ে কত শতক জমি হচ্ছে তারা ক্যালকুলেশন করে কিন্তু এটা এখানে বসাতে হবে। কারোর ক্ষেত্রে ধরো মনে করুন 14 শতক জমি, তাহলে 0.14 দিতে হবে, তাহলে কিন্তু 14 শতক হবে। ঠিক আছে, আপনার রেকর্ড দেখে কিন্তু আপনি বসিয়ে দেবেন। এবারে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ কি না? তো আমরা না ক্লিক করে দিচ্ছি, যার হ্যাঁ সে হ্যাঁ ক্লিক করবে। যদি হ্যাঁ হয়ে থাকে সেই গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটিও দিতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বার লিখতে হবে, যদি হ্যাঁ হয়ে থাকে সেই গাড়ির মডেল নাম্বার কিন্তু আপনাদের লিখতে হবে। তো ম্যাক্সিমাম জনের কাছে নেই, তো না করে দিয়ে চলে যাবেন। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, তো আপনার পরিবারে কোনো স্বাস্থ্য বিমা আছে কি, সরকারি বা বেসরকারি যে ইন্স্যুরেন্সগুলো হয়, তো এখানে না আমাদের ক্ষেত্রে না প্রযোজ্য, আমরা না করছি। যার হ্যাঁ হবে সে হ্যাঁ দিয়ে কিন্তু তাকে সরকারি কি বেসরকারি সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। সে একই ক্ষেত্রে পরিবারের সমস্ত সদস্যের ক্ষেত্রে একই জিনিস, সেম জিনিস, একজন যদি ঠিক করেন তাহলে আর যা কার কি আছে না আছে সেটা আপনার এরিয়া অনুযায়ী আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনি ঠিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু চলে যাচ্ছি ঘ 4 নাম্বার মানে ঘ। তো এই ঘতে আয় বা পেশা, তো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স পে করেন? তো হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, তো আমরা না করে দিয়ে দিচ্ছি।
তো তারপরে হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। তো যদি থাকে, যদি আপনার যতগুলো মেম্বারে অ্যাড করলেন তার মধ্যে যার আছে দেবেন, যার নেই দেওয়ার প্রয়োজন নেই। বারবার বলছি যেগুলো নেই দেওয়ার প্রয়োজন নেই, আতঙ্কিত হবেন না। যেহেতু বড় ফর্ম পড়েছে আমাদের ফিল আপ করতে হবে, আমরা সাধারণ মানুষ। তো এখানে হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান নম্বর কিন্তু উল্লেখ করুন, না হলে নায়ে ক্লিক করে বেরিয়ে যান। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড নম্বর, নাম, সদস্যদের নাম, প্যান কার্ড নম্বর যার যার আছে দিয়ে দিয়ে এগিয়ে যাবেন। এটা হয়ে গেল 4 নাম্বার পেজ। তো এখানে 5 নাম্বার পেজে আমরা চলে যাচ্ছি কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান সরকারি ক্ষেত্র কি বেসরকারি কর্মচারী, সংগঠিত ক্ষেত্র, স্বনিযুক্ত বা ব্যবসায়ী মালিক, যার জন্য যেটি প্রযোজ্য হবে তাতে কিন্তু ক্লিক করবেন, মানে টিক দিয়ে দেবেন। সবচেয়ে উপযুক্ত ঘরটিতে চিহ্ন দিন। যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। যদি থাকে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো আপনার যদি যেটি প্রযোজ্য এর মধ্যে যদি আপনি কোনোটিই না হন তাহলে অন্যান্যতে ক্লিক করে দিয়ে এগিয়ে যাবেন। একইভাবে আপনার যে পারিবারিক সদস্যগুলো আছে কে কী কাজের সঙ্গে যুক্ত, সরকারি বা বেসরকারি, সেগুলো কিন্তু টিক দিতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে টিক দিতে হবে। মনে করুন মেয়েরা হাউসওয়াইফ বা কোনো মেয়ে লেখাপড়া শিখছে, তাহলে তার বেকার দিয়ে দিতে পারেন। কোনো মেয়েরা এখানে কোনো যে অপশানগুলো যদি না পান তাহলে অন্য দিয়ে যাবেন। যেহেতু হাউসওয়াইফ মেয়েদের জন্য কিন্তু অন্যান্য দিয়ে চলে যাওয়াটাই বেটার হবে। তো আমরা গেলাম 5 নাম্বার পেজ কমপ্লিট। তো এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এইখানে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত, এখানে কিন্তু সংখ্যা দুটো দিয়ে দেবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, মানে কে কত পর্যন্ত পড়াশোনা করেছে। তো এবারে হচ্ছে এখানে শিক্ষিত কতজন, অশিক্ষিত দিয়ে দেওয়ার পরে পরিবারের প্রধান তিনি শিক্ষিত কি অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে, তো এটি দিয়ে দেবেন। যদি শিক্ষিত হয় এখানে ক্লিক করবেন, অশিক্ষিত হলে এখানে ক্লিক করছেন এবং সে কত পর্যন্ত পড়াশোনা করেছে সেটি কিন্তু তাকে পাশে এখানে লিখতে হবে। দেখতেই পাচ্ছেন একইভাবে সবাই কিন্তু এইভাবে লিখতে থাকবেন যতগুলো ফ্যামিলি মেম্বার আছে। তারপরে চলে যাচ্ছি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে আগে ছিলেন বা এখন আছেন এই ধরনের যদি কোনো পঞ্চায়েত কর্মী হয়ে থাকেন বা কোনো বিধায়ক হয়ে থাকেন তাহলে কিন্তু সেখানে হ্যাঁ বা নায় ক্লিক করতে হবে। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর কত, যদি সদস্য হয়ে থাকেন তার সদস্য নম্বর কত সেটা দিতে হবে, যার নেই তাকে না দিয়ে এগিয়ে যাবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কোনো পেনশন পেয়ে থাকেন হ্যাঁ দেবেন বা না দেবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা কজন সদস্য সংখ্যা সেটা লিখতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত, মানে জিএসটি যার থাকবে হ্যাঁ দেবেন, যার নেই না দেবেন। আচ্ছা, যদি হ্যাঁ দিয়ে থাকেন তাহলে জিএসটি নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, পরিবারের মোট বার্ষিক আয়, এখানে কিন্তু বড় জিনিস পরিবারের মোট, আপনি কিন্তু অলরেডি প্রতিটা মেম্বারের ডিটেলস দিয়ে ফেলেছেন, তাদের সবাইয়ের কিন্তু ইনকামটা কিন্তু একই অঙ্কে এখানে বসিয়ে দিতে হবে। বার্ষিক ইনকাম, বছরে ইনকাম 5,000 হলে তাহলে 5 12 60,000 টাকা হবে, কেউ 10,000 হলে তাহলে তার 12 মাসে 1,20,000 টাকা হচ্ছে। তো আপনার যার যেটি প্রযোজ্য সেটি এখানে লিখে দেবেন। আচ্ছা, এখানে দেখুন তো অন্যান্য পরিচয় নথি, এখানে কিন্তু বিষয় হচ্ছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গিয়েছে, যারা এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন না, অন্য জায়গার বাসিন্দা, যারা সিএর মাধ্যমে তাদের নামটি তোলার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কলম। আদারওয়াইজ এগুলো কিন্তু নর্মাল যাদের নাম আছে তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদেরও এই কলমটি ভরার প্রয়োজন নেই। এটা অর্থাৎ শুধু সিএর যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য। যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তা প্রযোজ্য নয়, তাহলে এখানে এগিয়ে দিয়ে চলে যাবেন যে আমি প্রযোজ্য নয়, এখানে দিয়ে চলে যাচ্ছেন, তাহলে আপনার এখানে আর কিছু ফিল আপ করার দরকার নেই। আর যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আবেদন করার জায়গায় ক্লিক করবেন, যে ইস্যু করা হচ্ছে তার সার্টিফিকেট নম্বরটি দিতে হবে, আবেদন নম্বর দিতে হবে, একইভাবে কিন্তু সবার ক্ষেত্রে দিতে হবে। আচ্ছা, এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি নেক্সট পাতায়, 8 নম্বর পাতায়। তো এখানে কিন্তু অন্যান্য কিষাণ ক্রেডিট, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি কার্ড আছে কি না, হেড অফ দ্য ফ্যামিলির নম্বর যদি থাকে তার নম্বর দেবেন, তারপর হচ্ছে আইডির সংখ্যা দেবেন, যে তারিখে ইস্যু হয়েছে সে কার্ডেই লেখা থাকবে ওটি লিখে দেবেন। সদস্যদের ক্ষেত্রে ওই একইভাবে যদি কারোর থেকে থাকে এটা এখানে দিয়ে দেবেন। আর এখানে হচ্ছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, তো এখানে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে বলছে। আচ্ছা,
এখানে আর একটা জিনিস সবচাইতে বড় জিনিস যেটা হচ্ছে SIR 2026 যাদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে, অনেকের প্রশ্ন যে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। হ্যাঁ, তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কলমে দেখলে বুঝতে পারবেন, যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি থাকে আর যদি যারা ফ্রেশ আছেন তারা কিন্তু প্রযোজ্য নয় ক্লিক করে চলে যাবেন, এখানে আর কিছু ভরার দরকার নেই। আর যদি আপনার পরিবারের প্রধান, তো এখানে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন, তাহলে এখানে কিন্তু হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ দিতে হবে, তাহলে এখানে হ্যাঁ দেবেন। দেওয়ার পরে চলে যাবেন মামলার বিবরণ। তো মামলার বিবরণটা কি দেবেন, আপনার কি কারণে ডিলিটেড হচ্ছে আপনার নোটিশে লেখা আছে, সেই নোটিশে লিখে দেবেন যে আমার 6 জন বাবা হিসাবে দাবি করেছিল, সেজন্য আমার নাম ডিলিটেড হয়েছে, বা অনেকজনের নাম মিসম্যাচের কারণে, ভুলের কারণে, সেই জিনিসটা দিতে হবে মামলার বিবরণ। বা আপনি এখানে কিন্তু পাশে ওই যে রেফারেন্স নাম্বারটি আছে লিখে দিতে পারেন, পরবর্তীকালের জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপরে পরের পেজে কিন্তু সদস্যগুলো একইভাবে প্রযোজ্য কি প্রযোজ্য না, যার যেটি প্রযোজ্য হবে, প্রযোজ্য না যদি হয় এখানে ক্লিক করে বেরিয়ে যাবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে এই হ্যাঁ একইভাবে দিয়ে মামলার বিবরণ দিতে হবে। আচ্ছা, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, তো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের মধ্যে ছোট শিশু আছে তাদেরও ডিটেলস দিতে হবে এখানে। তাহলে কিন্তু সদস্য নম্বর, শিশুর সদস্য নম্বর 1, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়াশোনা করে, বিদ্যালয়ের নাম মানে কোন স্কুলে পড়াশোনা করে, হ্যাঁ, তো এখানে সরকারি বা বেসরকারি কোন স্কুলে পড়ে টিক করতে হবে, হ্যাঁ, মাদ্রাসায় পড়ে কিনা, স্বীকৃত মাদ্রাসায় পড়ে কিনা, অন্যান্য মাদ্রাসায় পড়ে কিনা, বা অন্যান্য এখানে যদি হয়ে থাকে এখানে লিখে দিতে হবে। একইভাবে প্রত্যেকটা সদস্যের জন্য লিখতে হবে। বিদ্যালয়ের ধরন, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। তো এটি যার জন্য যদি প্রয়োজন সেটি লিখবেন। তারপরে চলে যাচ্ছে প্রত্যেকটা সদস্য সংখ্যা একইভাবে লিখবেন যাদের বাচ্চারা স্কুলে পড়ে। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য নাম্বার 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। তো যার বাচ্চা যেভাবে টিকাকরণ করেছেন তার সাথে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সেই একইভাবে প্রত্যেকটা সদস্য, 4 জন সদস্য আপনি অ্যাড করতে পারবেন শিশু সদস্য, সেখানে টিক করে কিন্তু এখানে টিক করে দিচ্ছেন। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এখানে বলেছিলাম আমি, কিন্তু আপনি যদি ভুল টিক করেন তাহলে কিন্তু আপনার সমস্ত প্রকল্পের টাকা কেটে যেতে পারে। ভালো করে পড়লে বুঝতে পারবেন। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, হ্যাঁ বা না? যদি পেয়ে থাকেন হ্যাঁ দিচ্ছেন। দেওয়ার পরে যখনই আপনি হ্যাঁ হয়, এখানে দেখুন যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। ঠিক আছে, তো প্রকল্পের নাম আপনি এখানে লিখলেন। আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে বেরিয়ে যেতে টিক্স বক্সে চিহ্নিত করুন। যদি বেরিয়ে যেতে চান তাহলে এখানে টিক্স বক্সে যদি টিক করে দেন তাহলে কিন্তু আপনি প্রকল্প থেকে বেরিয়ে যাবেন। অতএব এখানে আপনি না দিয়ে এগিয়ে যাবেন, এটাই আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে না দিয়ে যাবেন, কারণ এখানে হ্যাঁ দেওয়া মানেই আপনাকে প্রকল্পের আওতায় থাকলে আপনাকে নাও টাকা দিতে পারে। তারপরে চলে যাবেন ওই একই জিনিস, প্রত্যাহার করতে চান কি না, হ্যাঁ কি না, সেই প্রকল্পের নামগুলো এখানে লিখুন। প্রকল্পের নামগুলো লিখছেন, এখানে হ্যাঁ যদি হয় হ্যাঁ টিক করবেন, আর যদি না হয় না দিয়ে এগিয়ে যাবেন। তাহলে কিন্তু না, প্রত্যেকটা না দিয়ে চলে যাবেন, তাহলে আর আপনাকে এক্সট্রা ঝামেলায় পড়তে হবে না। আচ্ছা, এইভাবে কিন্তু 5 জন সদস্য অতিরিক্ত এখানে করা যাবে। দেওয়ার পরে কিন্তু বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, যদি বাদ দেওয়া হয় প্রকল্প থেকে তাহলে অফিসার কর্তৃক পূরণীয় এই ফর্মটি অফিসারকে লিখতে হবে। স্বঘোষণা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, তাহলে এখানে কিন্তু এই সম্মততা টিক করতে হবে, করে এই ফর্মটি যাচাইযোগ্য হওয়ার পরে লাস্ট পেজে কিন্তু ডিক্লারেশান চলে আসছে। এখানে কিন্তু স্বাক্ষর দিতে হবে, যে অ্যাপ্লিকেশান করছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তার স্বাক্ষর, বা স্বাক্ষর না দিতে পারলে হাতের ছাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এবারে একটি বিষয় দেখুন, পরিবার বলতে কি? পরিবার বলতে হচ্ছে, এখানে দেখুন দ্রষ্টব্য লিখে দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন যে আমার পুরো ফ্যামিলি দিতে হবে, না। এখানে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং
একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। মানে বুঝতে পারছেন, যারা একই সঙ্গে খাবার খান, একটা রান্নাঘরেই রান্না করেন, তারা একটা ফ্যামিলি, মানে একটা পরিবার। আপনার অনেকগুলো ফ্যামিলি হয়তো সবাই আলাদা আলাদা খায়, তাহলে কিন্তু তাদেরকে সবাইকে অ্যাড করার প্রয়োজন নেই। আপনার যে ছোট পরিবার যদি হয়ে থাকে, ছোট পরিবারই সেটি অ্যাড করবেন, সবাই দেওয়ার দরকার নেই। এবং শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এখানে আপনার কিচ্ছু লেখার প্রয়োজন নেই। যিনি আধিকারিক তিনি আপনার পুরো ডিটেলসটি ফর্ম থেকে লিখবেন, লিখে তথ্য সংগ্রহ করার পরে তিনি তার স্বাক্ষর করবে, তার ডেজিগনেশন কোন পদের শ্রেণী আদমি সেটি কিন্তু লিখবেন, তার নাম লিখবেন, তিনি ভেরিফাই করবেন যে এটি আবেদনপত্র সুপারিশ যদি বাতিল হলো না ক্যান্সেল হলো। এভাবেই কিন্তু ফর্মটি আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং এর সঙ্গে যে প্রয়োজনীয় নথিগুলো আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, প্যান কার্ড, এই সমস্ত নথির জায়গার রেকর্ড আপনারা জেরক্স করে রেডি করে রাখবেন। সরকার যেটি আপনাদেরকে বলবে জেরক্সগুলো লাগবে, সেগুলো আপনারা এর সঙ্গে জমা দেবেন। তো এই ভিডিওটি কিন্তু বানাতে অনেক মেহনত লেগেছে, এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যারা সঠিক ফর্ম যেন ফিল আপ করতে পারে। কারণ একটি ভুল আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন, ভিডিও বানাতে অনেক মেহনত লাগে। এবং একটি পেজে ফলো করে যাবেন, ইউটিউবে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।